ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অ্যাসিড বেস কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনার শুরুতে আমাদের জানা প্রয়োজন হোয়াট ইজ অ্যাসিড। অ্যাসিডের উদাহরণ আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এরকম অনেক অ্যাসিড রয়েছে, তাই না? তো এই অ্যাসিডগুলো কি করতে পারে? অ্যাসিডগুলো অ্যাকুয়াস সলিউশনে প্রোটন ডোনেট করতে পারে। যেমন একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস সলিউশনে প্রোটন ডোনেট করতে পারে। তো সেজন্য আমরা অ্যাসিড কিভাবে ডিফাইন করতে পারি? অ্যাসিডস আর প্রোটন ডোনার্স ইন অ্যাকুয়াস সলিউশন, মানে জলীয় দ্রবণে অ্যাসিড প্রোটন ডোনেট করতে পারে, প্রোটন ডোনার। তো হোয়াট ইজ বেস? দেখো, জলীয় দ্রবণে যদি কেউ প্রোটন ডোনেট করে থাকে, সেই ডোনেটেড প্রোটনটা তো কাউকে না কাউকে অ্যাকসেপ্ট করতে পারে ও হবে। তো বেস হচ্ছে সেই প্রোটন অ্যাকসেপ্টর। যেমন বেসের উদাহরণ হিসেবে আমরা জানি বাইকার্বনেট, তাই না? বাইকার্বনেট কি করতে পারে? বাইকার্বনেট এই ডোনেটেড যে প্রোটনটা আছে, অ্যাসিড যে প্রোটনটা ডোনেট করে, সেই ডোনেটেড প্রোটনটা বাইকার্বনেট অ্যাকসেপ্ট করে নেয়। অ্যাকসেপ্ট করে নিয়ে এটা কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যেতে পারে। তার মানে আমরা বলতে পারি বেসেস আর প্রোটন অ্যাকসেপ্টর ইন aqueous solution. So bases are proton acceptor. বেজের বাংলা কি? বেজের বাংলা হচ্ছে ক্ষারক। এখন বেজের সাথে রিলেটেড আর একটা টার্ম আছে, তোমরা জানো, যেটাকে বলা হচ্ছে অ্যালকালি। অ্যালকালির বাংলা হচ্ছে ক্ষার। অ্যালকালি কি সেটা আমাদের জানা দরকার। দেখো, অ্যালকালির উদাহরণ আমি দিচ্ছি আগে, উদাহরণ থেকে তোমরা বুঝতে পারবে। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে অ্যালকালি। এরা কি করে? অ্যাকুয়াস সলিউশনে হাইড্রোক্সিল আয়ন ডোনেট করতে পারে, এবং এই ডোনেটেড হাইড্রোক্সিল আয়ন প্রোটন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতে পারে। তার মানে হচ্ছে অ্যাট দ্য এন্ড এরা কিন্তু প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে অ্যালকালি আর বেজেস, তারাও কিন্তু বেস। তোমরা আগে পড়েছো যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, তাই না? তার মানে অ্যালকালি আর বেজেস দ্যাট ডোনেট হাইড্রোক্সিল আয়ন ইন সলিউশন। দেখো, এখানে কিন্তু হাইড্রোক্সিল আয়নগুলো কিন্তু মেটালিক হাইড্রোক্সাইড। অ্যালকালির ক্ষেত্রে তাই হয় ইউজুয়ালি, they are metallic hydroxide এবং ওয়াটার সলিউবল হয়, ওয়াটার সলিউবল। ঠিক আছে? তো আমরা তো এতক্ষণ জানলাম অ্যাসিড কি, বেস কি। তো কিছু কিছু সাবস্টেন্স আছে যারা একই সাথে অ্যাসিড এবং বেস উভয় হিসেবে কাজ করতে পারে, তাদেরকে আমরা বলি অ্যামফোলাইট অথবা amphoteric substance. Okay, ampholyte or amphoteric substance are those substance that can act as both acid and base. একই সাথে তারা অ্যাসিড এবং বেস উভয় হিসেবে কাজ করতে পারে। সেজন্য তাদেরকে আমরা অ্যামফোলাইট অথবা অ্যামফোটেরিক সাবস্টেন্স বলি। যেমন তার উদাহরণ হিসেবের মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দুইটা গ্রুপ থাকে, একটা অ্যামিনো গ্রুপ আর একটা কিন্তু কার্বক্সিলিক গ্রুপ থাকে। এই অ্যামাইনো গ্রুপটা হচ্ছে বেস হিসেবে কাজ করতে পারে, অপরদিকে যে কার্বক্সিলিক গ্রুপ এটা হচ্ছে অ্যাসিড। তার মানে আমরা বলতে পারি অ্যামাইনো অ্যাসিড একই সাথে অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, আবার কিন্তু এটা বেস হিসেবেও কাজ করতে পারে। ওয়াটারও কিন্তু এক ধরনের অ্যামফোটেরিক বা
লাইট, প্রোটিন, এরা সবাই একই সাথে অ্যাসিড এবং বেস উভয় হিসেবে কাজ করতে পারে। এখন আমরা আলোচনা করব ল অফ মাস অ্যাকশন নিয়ে। তো এই ল অফ মাস অ্যাকশন বা ভরক্রিয়ার সূত্র অনুসারে আমরা বলতে পারি দ্য ভেলোসিটি অফ কেমিক্যাল রিয়াকশন অ্যাট ইকুইলিব্রিয়াম ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্টিং সাবস্টেন্স। মানে সাম্যাবস্থায় কোনো বিক্রিয়ার যে গতিবেগ সেটা আসলে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। যেমন আমরা যদি একটা বিক্রিয়া চিন্তা করি, এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করলো এবং একটা পর্যায়ে যে তারা এই বিক্রিয়াটা একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছালো। এখন ফরওয়ার্ড রিয়াকশনের ভেলোসিটি আমরা ধরে নিলাম v1 এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের ভেলোসিটি আমরা ধরে নিলাম v2। ভরক্রিয়ার সূত্র অনুযায়ী v1 সমানুপাতিক এ এবং বি এর কনসেন্ট্রেশনের গুণফলের। v1 ইকুয়াল টু k1 আমরা ধ্রুবক নিয়ে নিচ্ছি ইনটু বি। আচ্ছা, আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন যেটা ছিল সেটা সমানুপাতিক হবে সি এবং ডি এর গুণফলের। আমরা লিখতে পারি v2 ইকুয়াল টু একটা ধ্রুবক নিয়ে সি ইনটু ডি। এখন আমরা জানি যে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের ভেলোসিটি সমান হয়। তার মানে v1 ইকুয়াল টু v2, বা আমরা লিখতে পারি k1 ইনটু cd। So k1 by k2 equal to concentration of C and D divided by concentration of A and B। এখন k1 এবং k2 দুইটাই ধ্রুবক বা কনস্ট্যান্ট। দুইটা কনস্ট্যান্টকে ভাগ করলে আরেকটা কনস্ট্যান্ট পাওয়া যায়। যেহেতু এটা ইকুইলিব্রিয়াম রিয়াকশন সেহেতু আমরা এটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলছি। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু বিক্রিয়ার যে প্রোডাক্ট ছিল আমাদের সি এবং ডি তাদের যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনের গুণফল এবং বিক্রিয়ার যে রিঅ্যাক্টেন্ট ছিল এ এবং বি তাদের কনসেন্ট্রেশনের গুণফলের যে অনুপাতটা, সেই অনুপাতটা বের করলে আমরা কিন্তু তার রেশিওটা যেটা সেটা বের করলে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর ডিসোসিয়েশন রিয়াকশন ইজ এক্সপ্রেসড অ্যাজ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। মানে ডিসোসিয়েশন রিয়াকশনের ক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হিসেবে প্রকাশ করি এবং সেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে ইন কেস অফ ডিসোসিয়েশন রিয়াকশন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডিসোসিয়েশন রিয়াকশন বলতে আসলে কি বোঝায়? ডিসোসিয়েশন রিয়াকশন হচ্ছে এ রিয়াকশন অর প্রসেস হোয়ার এ কম্পাউন্ড ইজ spilled up into simpler molecules or ions when dissolves in water। যেমন আমি একটি ডিসোসিয়েশন রিয়াকশন লিখছি, ধরে নিচ্ছি এটা একটা অ্যাসিড। অ্যাসিডটা কি হবে? জলীয় দ্রবণে এটা প্রোটন ডোনেট করবে এবং তার যে কনজুগেট বেস সেই বেসে ভাগ হয়ে যাবে। কনজুগেট বেস কি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো এই ডিসোসিয়েশন রিয়াকশনটার ক্ষেত্রে যদি আমরা ল অফ মাস অ্যাকশনটাকে অ্যাপ্লাই করি অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন, তাহলে যে কনস্ট্যান্ট হবে ডিসোসিয়েশন রিয়াকশন যেহেতু সেটাকে আমরা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলবো। সেই কনস্ট্যান্টটা ইকুয়াল টু কী হবে? এই রিয়াকশনের যে প্রোডাক্ট তার মানে হচ্ছে প্রোটন এবং তার যে কনজুগেট বেস তাদের কনসেন্ট্রেশনের প্রোডাক্ট বা গুণফল ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট। এখানে আসলে অ্যাসিডটাই ডিসোসিয়েশন হয়েছিল, সো অ্যাসিডটার কনসেন্ট্রেশন। তাহলে এটা থেকে আমরা বিক্রিয়ার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট পাচ্ছি, যেহেতু অ্যাসিড এটাকে আমরা কে এ দ্বারা প্রকাশ করে থাকি। এখন একটু যদি আমরা খেয়াল করি, কে এ ভ্যালু যদি বেশি হয় বা ডিসোসিয়েশন কনস্ট্যান্টের মান যদি বেশি হয় তার মানে কি? তার মানে অ্যাসিডটা কিন্তু বেশি বেশি ডিসোসিয়েটেড হয়েছে। অ্যাসিড বেশি বেশি ডিসোসিয়েটেড হয়ে প্রোটন এবং তার কনজুগেট বেসে কনভার্ট হয়েছে। তার মানে এই পার্টটার কনসেন্ট্রেশন বেশি, তার ফলেই কিন্তু ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা বেশি হয়েছে। তার মানে দ্যার ইজ মোর ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যদি বেশি হয় তার মানে মোর ডিসোসিয়েশন। আবার যদি চিন্তা করি ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু কম, তার মানে কি? তার মানে কি হবে? তার মানে
ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু যদি কম হয় তার মানে কিন্তু এই উপরের পার্টটা, তার মানে প্রোটন এবং কনজুগেট বেস, এটার কনসেন্ট্রেশনও কিন্তু কম। তার মানে অ্যাসিডটা আসলে কম পরিমাণে ডিসোসিয়েশন হয়েছে, লেস ডিসোসিয়েশন। তার মানে আমরা বলতে পারি যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যেটা, এটা দিয়ে আমরা ডিগ্রি অফ আয়োনাইজেশন বুঝতে পারি বা ডিসোসিয়েশন বুঝতে পারি। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইজ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন কম হলো না বেশি হলো সেটা আমরা এই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে দ্বারা বুঝতে পারি। আমরা আর একটা ভাবে প্রকাশ করতে পারি, লগারিদম পিকে ভ্যালু, পিকে ইকুয়াল টু নেগেটিভ লগ অফ কে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ওকে, এখন যে সকল অ্যাসিড অ্যাকোয়াস সলিউশনে কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয় এবং র্যাপিডলি ডিসোসিয়েশন হয়, সেই অ্যাসিডগুলোকে আমরা বলে থাকি স্ট্রং অ্যাসিড। তার মানে স্ট্রং অ্যাসিড বলতে আমরা কি বুঝি, যে অ্যাসিডগুলো কমপ্লিটলি এবং র্যাপিডলি ডিসোসিয়েশন হবে। কমপ্লিটলি এবং র্যাপিড ডিসোসিয়েশন যদি হয় তাদেরকে আমরা বলি স্ট্রং অ্যাসিড। এখন কোনো অ্যাসিড যদি স্ট্রংলি ডিসোসিয়েটেড হয় তাহলে তার কি হবে, তার ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু কেমন হবে, অবশ্যই বেশি হতে হবে, তাই না? এখন ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যদি হাই হয় তার মানে হচ্ছে সেই অ্যাসিডটা বেশি পরিমাণ আয়োনাইজড হবে এবং বেশি বেশি তার প্রোটন কিন্তু অ্যাকোয়াস সলিউশনে রিলিজ হবে। তার মানে আলটিমেটলি তার যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটাও কিন্তু বাড়বে। সো আমরা যদি একটু সামারাইজ করে বলি যে স্ট্রং অ্যাসিড তার ক্ষেত্রে আসলে কী ঘটনা ঘটবে। স্ট্রং অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অনেক বেশি থাকবে এবং ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যেহেতু বেশি থাকবে সে সলিউশনে কিন্তু সে অনেক বেশি পরিমাণে প্রোটন ডোনেট করবে। এবং আমরা জানি যে পিকে ভ্যালুটা হচ্ছে নেগেটিভ লগারিদম অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেহেতু এই কেটা যদি বেশি থাকে কের ভ্যালুটা, তাহলে পিকে ভ্যালুটা আসলে লো হয়ে যাবে। তার মানে স্ট্রং অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বেশি থাকে, পিকে ভ্যালুটা লো হয়। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা অ্যাসিড আসলে স্ট্রং। যেমন আমরা কিছু অ্যাসিডের উদাহরণ দিতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড। এখন কিছু কিছু অ্যাসিড আছে যেই অ্যাসিডগুলো পার্শিয়ালি এবং স্লোলি ডিসোসিয়েটেড হয়। তো যেই অ্যাসিডগুলো এরকম পার্শিয়াল এবং স্লোলি ডিসোসিয়েট হয় ইন অ্যাকোয়াস সলিউশন তাদেরকে আমরা বলি উইক অ্যাসিড। যেমন উইক অ্যাসিডের উদাহরণ আছে, সাধারণত অর্গানিক যে অ্যাসিডগুলো আছে সেই অ্যাসিডগুলাই কিন্তু উইক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, তারপরে কার্বনিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এরা হচ্ছে সবই উইক অ্যাসিডের এক্সাম্পল। উইক অ্যাসিডের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, উইক অ্যাসিডের যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আসলে কম থাকে, কম পরিমাণে ডিসোসিয়েটেড হয় এবং কে ভ্যালুটা কম থাকার কারণেই তার যে পিকে ভ্যালুটা সেই পিকে ভ্যালুটা হাই থাকে। আচ্ছা, এখন আমরা আর একটা বিষয় পড়তে যাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে কনজুগেট বেস। তোমরা এই টার্মগুলোর সাথে আগে থেকেই পরিচিত। তো আমরা একটা অ্যাসিডের কথা চিন্তা করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করবে, অ্যাকোয়াস সলিউশনে প্রোটন ডোনেট করবে এবং ক্লোরাইড আয়নেও কিন্তু এটা ডিসোসিয়েটেড হয়ে যাবে। এখন দেখো এই অ্যাসিডটা, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা প্রোটন ডোনেট করার পরে তার যে ইলেকট্রোনেগেটিভ পোর্শনটা রয়ে গেল, সেই ইলেকট্রোনেগেটিভ ক্লোরাইড আয়ন কিন্তু আবার প্রোটন অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটি গেইন করলো। তার মানে এই ক্লোরাইড আয়নটা আবার প্রোটন অ্যাকসেপ্ট করে নিয়ে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার ফর্ম করার একটা ক্যাপাসিটি লাভ করলো। তার মানে এই ইলেকট্রোনেগেটিভ পোর্শনটা
ইজ ক্যাপাবল অফ অ্যাকসেপ্টিং প্রোটন বা প্রোটন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতে পারে এটা। আর আমরা জানি যে যারাই প্রোটন অ্যাকসেপ্টর তাদেরকে আমরা বেস বলি। সো এটাকে আমরা বলতে পারি যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্লোরাইড ডোনেট করার পরে, সরি নট ক্লোরাইড, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটন দান করার পরে এই ক্লোরাইড নামক এই বেসটা উৎপন্ন হলো, সেহেতু এটাকে আমরা বলতে পারি কনজুগেট বেস। কনজুগেট বেস। কনজুগেট শব্দটার মানে হচ্ছে জয়েন্ট ইন পেয়ার। তাহলে কনজুগেট বেসকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, কনজুগেট বেস ইজ দ্য ইলেকট্রোনেগেটিভ পোর্শন অফ অ্যাসিড that is capable of accepting proton is known as conjugate base of that acid. যেমন এক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনজুগেট বেস হচ্ছে ক্লোরাইড আয়ন। তো স্ট্রং অ্যাসিড, সেই স্ট্রং অ্যাসিডকে কেন আমরা স্ট্রং বলছি? স্ট্রং অ্যাসিডকে আমরা স্ট্রং বলছি কারণ এরা খুব সহজেই প্রোটন ডোনেট করে দিতে পারে, তাই তো? এখন দেখো, যদি হাইড্রোজেন আর ক্লোরাইড বা প্রোটন এবং ক্লোরাইডের মধ্যে স্ট্রং বন্ড থাকতো বা অ্যাফিনিটিটা হাই থাকতো, তাহলে কিন্তু এত দ্রুত এবং র্যাপিডলি কমপ্লিটলি কিন্তু ডিসোসিয়েশন সম্ভব হতো না। তাহলে একটা স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে এই এই এদের মধ্যে যে বন্ডিংটা থাকে বা অ্যাফিনিটিটা থাকে, সেই অ্যাফিনিটিটা কিন্তু খুবই কম থাকে। তার মানে স্ট্রং অ্যাসিডের যে কনজুগেট বেস shows less affinity for proton, তাই তো? আর যদি লেস অ্যাফিনিটি প্রোটন শো করে, তার মানে আমরা বলতে পারি যে এটা একটা কি উইক প্রোটন অ্যাকসেপ্টর বা উইক বেস। তার মানে স্ট্রং অ্যাসিডের যে কনজুগেট বেস তৈরি হয়, সেই কনজুগেট বেসগুলো আসলে উইক হয়। ঠিক একইভাবে উইক যে অ্যাসিড আছে, সেই উইক অ্যাসিডের যে কনজুগেট বেস তৈরি হয়, সেই কনজুগেট বেসগুলো হয় স্ট্রং বেস। এই কনজুগেট বেসগুলো, উইক অ্যাসিডের কনজুগেট বেস স্ট্রং হয়। এখন বেসকে আমরা কিছু ক্লাসিফিকেশন করতে পারি। বেসকে আমরা ক্লাসিফাই করি স্ট্রং বেস এবং উইক বেস। স্ট্রং বেস কি? এখানে প্রোটন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি অনেক হাই, গ্রেটার টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট প্রোটন। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা বাইকার্বনেট, হাইড্রোক্সিল আয়ন, এটা হচ্ছে স্ট্রং বেস। আর উইক বেসের ক্ষেত্রে কি? উইক বেসের ক্ষেত্রে লো টেন্ডেন্সি বা লেস টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট প্রোটন। যেমন উইক বেসের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন, এরা কিন্তু সবই উইক বেস। এখন বেসের ক্ষেত্রে যেটা তৈরি হয়, বেসের ক্ষেত্রে একটা টার্ম আছে, সেটার নাম হচ্ছে কনজুগেট অ্যাসিড। তাহলে কনজুগেট অ্যাসিড কি? এখন আমি তোমাদের একটা বেস, যেমন অ্যামোনিয়া একটা বেস, এটা হচ্ছে একটা বেস। অ্যামোনিয়া কি করছে? একটা প্রোটন অ্যাকসেপ্ট করার পরে অ্যামোনিয়াম আয়নে পরিণত হচ্ছে। দেখো, এই অ্যামোনিয়াম আয়নে যে পরিণত হলো, এটা হচ্ছে একটা প্রোটনেটেড বেস, মানে বেসের সাথে প্রোটন যুক্ত হয়েছে। এখন প্রোটনেটেড বেস কিন্তু এই যে প্রোটনটা অ্যাকসেপ্ট করে নিল, সেই অ্যাকসেপ্টেড প্রোটনটাকে কিন্তু আবার ডোনেট করতে পারে। তার মানে ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ proton donor. আমরা জানি so ammonium, the protonated base now capable of donating proton, so it can act as proton donor or acid. So it is the conjugate acid of ammonia. এখন আমরা বলতে পারি যে conjugate acid of strong base is weak. Conjugate acid of strong base উইক। আবার যদি বলি কনজুগেট অ্যাসিড অফ উইক বেস, সেটা হচ্ছে
স্ট্রং। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি কার্বনিক অ্যাসিড হচ্ছে একটা উইক অ্যাসিড। এই অ্যাসিডটার যে কনজুগেট বেস সেটা হচ্ছে বাইকার্বনেট। উইক অ্যাসিড তার কনজুগেট বেস যেটা হলো বাইকার্বনেট সেটা হচ্ছে স্ট্রং। বাইকার্বনেট একটি স্ট্রং বেস। এখন আমরা কিভাবে বেজের স্ট্রেংথ প্রকাশ করব? আমরা বেজের ক্ষেত্রে যে স্ট্রেংথ আমরা এক্সপ্রেস করি এটা হচ্ছে পিকে ভ্যালু অফ ইটস কনজুগেট অ্যাসিড দিয়ে। তাহলে আমরা বলতে পারি রিলেটিভ স্ট্রেংথ অফ বেস ইজ expressed in term of pK value of its conjugate acid। তার মানে কোনো বেজের স্ট্রেংথ আমরা প্রকাশ করি তার যে কনজুগেট অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডটা পিকে ভ্যালুর উপর ভিত্তি করে। আমরা যদি একটু সামারাইজ করে লিখি, যদি কোনো বেজের কনজুগেট অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডটার যদি পিকে ভ্যালু হাই থাকে, হাই পিকে ভ্যালু, কনজুগেট অ্যাসিড অফ হাই পিকে ভ্যালু যদি হয় সেই অ্যাসিডটা হয়ে থাকে সাধারণত উইক অ্যাসিড। আমরা জানি যদি পিকে ভ্যালু হাই হয় তাহলে সেই অ্যাসিডটা হয় হচ্ছে উইক, কিন্তু তার যে বেসটা আছে সেই বেসটা কিন্তু স্ট্রং হয়, বাট ইটস বেস ইজ স্ট্রং। তার মানে আমরা এক কথায় বলতে পারি স্ট্রং যে বেস, সেই স্ট্রং বেসের যে কনজুগেট অ্যাসিড তৈরি হয় সেই কনজুগেট অ্যাসিডের পিকে হাই। সো পিকে হাই কার কনজুগেট অ্যাসিডের যদি পিকে হাই হয় তাহলে আমরা বলতে পারি সেটা স্ট্রং বেস। পিকে হাই কনজুগেট অ্যাসিডের বেসটার স্ট্রেংথ তত বেশি। আবার যদি কোনো বেজের একটা কনজুগেট অ্যাসিড তৈরি হলো, সেই কনজুগেট অ্যাসিডটা যদি লো পিকে ভ্যালুর হয়, তার মানে কি লো পিকে ভ্যালুর যে অ্যাসিড সেই অ্যাসিডটা মানে কনজুগেট অ্যাসিডটা কিন্তু স্ট্রং অ্যাসিড হবে, কিন্তু তার যে বেসটা হয়ে যাবে উইক। ঠিক আছে, তার মানে আমরা এটা বলতে পারি যে উইক অ্যাসিড, উইক বেস, তার ক্ষেত্রে আমরা লো পিকে ভ্যালু পাবো অফ ইটস কনজুগেট অ্যাসিড। তার মানে আমরা বেজের যে স্ট্রেংথটা সেটা উইক নাকি স্ট্রং সেটা আমরা ডিটারমাইন করতে পারি তার যে কনজুগেট অ্যাসিড আছে সেই কনজুগেট অ্যাসিডের পিকে ভ্যালু দিয়ে। যদি কনজুগেট অ্যাসিডের পিকে ভ্যালু হাই হয় তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রং বেস, আর যদি কনজুগেট অ্যাসিডের পিকে ভ্যালু যদি লো হয় তাহলে সেটাকে আমরা বলবো উইক বেস।